ব্যবসা খুব খারাপ, লোকজন নেই তো, কাস্টমার নেই, ফাঁকাফাঁকি পুরো। বাংলাদেশি নেই তো, মেন তো বাংলাদেশি আমাদের বড় ভাই। ইধার কাম হয়নি 0%। ও ভাড়া দিতে পারছে না। বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্ঠী এনক্রো। বৃহস্পতিবার পাকিস্তানের এনক্রো হোল্ডিংসের সিইও আব্দুস সামাদ দাউদ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার বিকল্প হিসেবে আকাশপথে পণ্য পরিবহনের খরচ কমানো ও বিমানবন্দরের কার্গো সুবিধা বাড়ানোর তাগিদ দিয়েছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। পাশাপাশি রপ্তানি বাণিজ্যে বাধা এড়াতে ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনা জোরদার করার পরামর্শ। দিল্লি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিসে একটি ম্লান আলো জ্বলছে। টেবিলে ছড়ানো কাগজপত্র, বাংলাদেশের বিদ্যুৎ প্রকল্পের ফাইল, কয়লার জ্বালানির হিসাব। মোদীর চোখে একটি ধূর্ত হাসি। বাংলাদেশকে শোষণের পুরনো খেলা। তার উপদেষ্টারা চুপচাপ পরিকল্পনা সাজাচ্ছেন কিভাবে কয়লার নামে মাটি পাঠিয়ে লাভ করা যায়, কিভাবে বাংলাদেশকে আরও ঠকানো যায়। কিন্তু তারা জানেন না সময় বদলেছে। দূরে বঙ্গোপসাগরের বাংলাদেশিরা না যাওয়ায় কলকাতা জুড়ে চলছে হাহাকার। ব্যবসা বাণিজ্যে নেমেছে ধস। অনেক ব্যবসায়ী দিন পার করছেন না খেয়ে, কেউ কেউ হাত পেটা খেয়ে থাকছেন, না খেয়ে মরার আশঙ্কা করছেন অনেক ব্যবসায়ীরা। বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি নিয়ে শেষ হয়েছে ইনভেস্টমেন্ট সামিট 2025। এখন প্রতিশ্রুত এসব বিনিয়োগ নিশ্চিত করতে বিশ্লেষকরা বলছেন, বিদেশি বিনিয়োগে আমলাতান্ত্রিক জটিলতা একেবারেই নিরসন করতে হবে। বিনিয়োগকারীদের বার্তা দিতে হবে বাংলাদেশ একটি নিরাপদ ও লাভজনক বিনিয়োগের দেশ। চায়না চেম্বারের মহাসচিব জানালেন, কেবল বিনিয়োগের পরিবেশ উন্নত জীবনের সাফল্য কখনোই হঠাৎ আসে না। এটি আসছে অধ্যাবসায়, দূরদৃষ্টি এবং মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে। দক্ষিণ কোরিয়ার একজন সাধারণ বিক্রয় কর্মী কিহাক সাং নিজের অদম্য মনোবল, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে হয়ে উঠেছেন একটি বিলিয়ন ডলারের বহুজাতিক কোম্পানির প্রতিষ্ঠাতা, যেখানে কাজ করছে 73,000 বাংলাদেশি। তিনি এমনই এক অনুপ্রেরণার নাম যার অধ্যায় জুড়ে রয়েছে বাংলাদেশ। আমাদের দেশকে নিজের ঘর বানানো কিহাক সাং বিশ্বাস করতেন একদিন না একদিন তিনি বাংলাদেশের নাগরিকত্ব পাবেন। অবশেষে তার সেই বিশ্বাসকে বাস্তবে পরিণত করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। কিহাক সাং আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। বাংলাদেশিদের ছাড়া কলকাতা এবং সমগ্র ভারতের ব্যবসা এবং ব্যবসায়ীদের মাথায় হাত। এইদিকে কলকাতা বা ভারতীয়দের ছাড়া বাংলাদেশের ব্যবসায়ীদের ব্যবসার অনেক উন্নতি হয়েছে। আজকের এই ভিডিওটিতে দুই দেশের ব্যবসায়ী সংক্রান্ত সকল প্রকার তথ্যই পেয়ে যাবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ব্যবসা খুব খারাপ, লোকজন নেই তো, কাস্টমার নেই, ফাঁকাফাঁকি পুরো। বাংলাদেশি নেই তো, মেন তো বাংলাদেশি আমাদের বড় ভাই। ইধার কাম হয়নি 0%। ও ভাড়া দিতে পারছে না, বিক্রি তো কম হয়ে গেছে, তাহলে ও ভাড়া কি করে নিজে খাবে, না হলে ভাড়া দিবে। এই জন্য যে ভাড়া নিয়েছে ও দোকান ছেড়ে দিচ্ছে। এখানে 10টা রুম 15টা রুম থাকতো, ওখানে 2টা রুম আছে। প্রায় মোটামুটি 20-25 বেশি হোটেল বন্ধ হয়ে গেছে এরিয়া। ধরুন 2টো করে সারাদিনে গাড়ি যায়, তোর মধ্যে ধরুন 30 জন যাত্রী ধরে রাখেন। স্বাভাবিক সময় তো আমরা 6টা করে গাড়ি ছাড়তাম। প্রিয় দর্শক, এই মুহূর্তে প্রাসঙ্গিক প্রসঙ্গের আমরা দুই সাংবাদিক বন্ধু চলে এসেছি মধ্য কলকাতার নিউ মার্কেট এলাকার কলিন স্ট্রিটে। আমাদের যারা দর্শক বিশেষ করে বাংলাদেশ থেকে প্রতিনিয়ত আমাদের এই প্রাসঙ্গিক প্রসঙ্গে অংশ নেন, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। এবং আজকে পুরো ভিডিওটি আমার প্রতিবেশী দেশের বাংলাদেশি পর্যটক বন্ধু, বাংলাদেশি নাগরিকদের উৎসর্গ করছি এবং তাদের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গ। এবং অবশ্যই কলিং স্ট্রিটে যখন এসেছি, আমার পেছনে যখন দীর্ঘ লাইন দিয়ে আপনারা দেখছেন ক্রেতা এবং বিক্রেতা, এবং এটা কোথায় কোন জায়গায় সবটাই আমরা বলবো। এই মুহূর্তে মধ্য কলকাতার এই কলিন স্ট্রিটের ছবিটা শুধু আমি আমার সহকর্মী প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিসকে বলবো যে আমরা আজকে কেন এসেছি, তুমি দর্শকদের কিভাবে এখানকার যে চিত্র কিভাবে তুমি বর্ণনা করবে। দেখো, কলিং স্ট্রিটের চিত্রটা যদি বর্ণনা করতে হয় আমি ঠিক এইভাবেই বলবো, ঝাঁজ আছে বাট ঝাল নেই, বিক্রেতা আছে ক্রেতা নেই। কথাটা কেন বলছি, এখন পবিত্র রমজান মাস চলছে। এই কলকাতা মহানগরীর অন্যতম যে প্রাণকেন্দ্র কলকাতার কলিং স্ট্রিট, মার্কিউ স্ট্রিট, সদর স্ট্রিট, মির্জাগালি স্ট্রিট, ধর্মতলা, নিউ মার্কেট, এখানকার সব ক্ষেত্রে আমি যে সময় দাঁড়িয়ে এখানে কথা বলছি সেটা হচ্ছে ভারতীয় সময় বিকেল 5:50 পবিত্র মুসলিম সম্প্রদায়ের মানুষের যে রমজান মাস চলছে তার কিন্তু নামাজ বা শুরু হবে এবং তারপরে কিন্তু ইফতার শুরু হবে। এখানে অনেক মুসলিম সম্প্রদায়ের ভাই তারা কিন্তু বিক্রেতা, তাদের খাদ্য সামগ্রীর পসরা সাজিয়ে তারা বসেছে। কিন্তু পসরা তো সাজিয়ে বসেছে, এখানে পসরার খাবারের মধ্যে স্যালাড রয়েছে, দামি কাঁচা লঙ্কা রয়েছে, মানে ঝাঁজ আছে ঝাল নেই। কেন কথাটা বললাম, প্রচুর মানুষ কিন্তু এখানে হতে পারতো, সেটা এখন হচ্ছে না। অর্থাৎ ক্রেতার অভাব। প্রত্যেকটা দোকানির কণ্ঠস্বরে কিন্তু একটা অবসাদের সুর। তারা যে ব্যবসা করত আর যার হোটেল ব্যবসা ছিল সেই হোটেল ব্যবসার ঝাপ নামিয়ে দিয়ে তারা এখন খাবারের পসরা নিয়ে বসেছে। তাদের মুখের থেকে সরাসরি জানা যাচ্ছে যে 200 টাকা 250 টাকা লাভ করতে পারলে কোনো ক্রমে পেট চলবে। ব্যবসা খুব খারাপ, লোকজন নেই তো, কাস্টমার নেই, ফাঁকাফাঁকি পুরো। বাংলাদেশি নেই তো, মেন তো বাংলাদেশি আমাদের বড় ভাই। ওরা তো আসছে না, একদম ব্যবসা শূন্য, বেচা কিনা নেই, লোকজন নেই, দেখেন না পুরো ফাঁকা, লোকজন একদম নেই। বাংলাদেশি ভাই আমাদের নেই, পুরো ফাঁকা। খুব করুণ অবস্থা। তাদের একটাই বক্তব্য আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, তাদের বক্তব্য নাকি তারা তুলে ধরেছে, তারা জানিয়েছে ভিসা দেবে ইনশাল্লাহ। আমরা তো আপিল করেছি নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার আমাদের অনারেবল, ভিসাটা চালু করুক, একটু বিজনেস হয়। কোনো মেডিকেল ভিসাকে দিয়ে
দিচ্ছে ভিসাটা, বিজনেস ভিসা দিয়ে দিচ্ছে, কিন্তু ট্যুরিস্ট ভিসা কেন দিচ্ছে না এটা কিছু জানতে। আরে লোক তো লোকই আছে তো। কিন্তু পর্যটকের ওপর নির্ভরশীল এই অঞ্চল সব ক্ষেত্রে, মানি এক্সচেঞ্জ, পরিবহন ব্যবসা, হোটেল, জামা কাপড়। আমরা একটা দেখলাম যে আজকে একটা পরিবহন ব্যবসার দোকান আর তারা একটা জামা কাপড়ের দোকানে পরিণত হয়েছে। পরিবহন ব্যবসা কিন্তু পুরো বন্ধ করেছে, সেটা হচ্ছে মার্কিউ স্ট্রিটে। আমি তোমার কাছ থেকে অনুমতি নিয়ে বলছি যে প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং আমার সঙ্গে আমার সহকর্মী সাংবাদিক বন্ধু পরমাশিস রয়েছে। এবং আজকে এই কলেজ স্ট্রিটে আসার উদ্দেশ্যই হচ্ছে যে আপনারা জানেন, যারা আমরা প্রথম কলকাতা বরাবরই ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে কাজ করি, আমরা বিভিন্ন ইস্যুকে চুলচেরা আমাদের নিজের মতো করে বিশ্লেষণ করার চেষ্টা করি। দুই দেশের যারা নীতি নির্ধারণ করেন তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করি কোথায় ভুল হচ্ছে সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে। এই পারস্পরিক বিদ্বেষ, বিবাদ, বৈরিতা, সোশ্যাল মিডিয়ায় কাদা ছোড়াছুড়ি, তার বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান। আমরা চাই বরাবরই দুই দেশের মানুষে মানুষের সুসম্পর্ক তৈরি হোক এবং মানুষের সুসম্পর্ক তৈরি হওয়ার পরই কিন্তু রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক তৈরি হবে। বাংলাদেশি পর্যটকরা না আসার ফলে এই মধ্য কলকাতার বিস্তীর্ণ অঞ্চল নানামুখী অর্থনৈতিক সংকটে পড়েছেন। আমি এর আগে বিভিন্ন সময় প্রথম কলকাতা আপনারা যারা নিয়মিত দেখেন তাদেরকে আমরা সামগ্রিকভাবে ভারতে বাংলাদেশি পর্যটকরা না আসার ফলে যেরকম ভাবে অর্থনৈতিক একটা সংকট তৈরি হয়েছে সেটি বলেছি। আজকে আমি খুব একদম স্পেসিফিক ভাবে শুধু একেবারে নির্দিষ্ট করে বাংলাদেশি পর্যটকরা না আসার ফলে এই রমজানে ইফতার বাজারে ঠিক কিরকম সংকট তৈরি হয়েছে কলকাতার বিভিন্ন ইফতারের বাজারে, সেটা কিন্তু আজকে আমরা তুলে ধরবো। এবং আজকে আমরা শুরুতেই কয়েকজন যারা ভারতীয় ব্যবসায়ী তাদের মুখ থেকে আপনারা শুনেছেন যে নানা রকম অভিযোগ অনুযোগ এবং তাদের আকুতি সরকারের কাছে, তারা বিভিন্ন রকমের আকুতি জানিয়েছেন যে এই সরকার, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার যাতে দুই সরকারই ভারত এবং বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য সরকারের ইতিবাচক ভূমিকা পালন করে। কারণ দুই দেশের মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক না পুনঃস্থাপিত হলে ব্যবসা, বাণিজ্য, সংস্কৃতি, ঐতিহ্য, এই আচার অনুষ্ঠান কোনোটাই কিন্তু সামনের দিকে এগোবে না। এবং সে কারণেই একটা বৃহত্তর গোষ্ঠীর মধ্যে কিন্তু একটা ক্রাইসিস তৈরি হয়েছে, একটা সংকট তৈরি হয়েছে। ভিসা এক্ষুনি ভিসা দেওয়ার ক্ষেত্রে হয়তো কোনো ক্ষেত্রে আমি বলবো যে কোনো ক্ষেত্রে ভারত সরকারকে খানিকটা ইতিবাচক ভূমিকা নিতে হবে। কারণ বাংলাদেশের অনেক নাগরিক যারা প্রকৃত অর্থে ভারতে বেড়াতে আসতে চান, পড়াশোনার জন্য আসতে চান, চিকিৎসার জন্য আসতে চান, আত্মীয় পরিজন স্বজন রয়েছে, ঘোরাফেরার জন্য আসতে চান কিংবা বিনোদনের জন্য আসতে চান, তারা কিন্তু আসতে পারছেন না। সেইগুলো কিন্তু অবশ্যই বিবেচনা করতে হবে এবং তারা আসলেই একমাত্র ভারতীয় ব্যবসায়ীরা যারা ছোটখাটো ব্যবসা, ক্ষুদ্র একটি গোষ্ঠী কিন্তু বৃহৎ অর্থনৈতিক বিস্তারও তাই। এই বাংলাদেশি পর্যটকরা এলেই কেবলমাত্র ভারতের এই ব্যবসায়ীরা তারা ব্যবসা করতে পারবেন এবং সামগ্রিকভাবে বাংলাদেশিদের উপকার হবে এবং ভারতীয় একটি গোষ্ঠীরও উপকার হবে। সুতরাং এখনই সেই জিনিসটি সুনির্দিষ্টভাবে কূটনৈতিক পর্যায়ে আলোচনা করতে হবে এবং দুই দেশকে ইতিবাচকভাবে এই বিষয়টিকে ডিল করতে হবে। তুমি কিভাবে দেখছো? দেখো, তোমার সঙ্গে আমি একেবারেই সহমত। ভারত এবং বাংলাদেশের সম্পর্কের যে ক্রমান্বয়ে ইতিহাস, সেই ইতিহাসের গত আগস্টের পর থেকে যে 8 মাসে যে জায়গায় তৈরি হয়েছে, সেই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে ভারতের একটা সম্প্রদায়ের অঞ্চলের মানুষ, সেটা উত্তরবঙ্গ বলতে পারো, আমাদের কলকাতা শহর বলতে পারো, দক্ষিণ ভারত বলতে পারো, চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে বলতে পারো, সব জায়গায় কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইখানে যারা ব্যবসা করেন বাংলাদেশি পর্যটকদের উপরে নির্ভর করে, তাদের কথাও কিন্তু সরকারের মাথায় রাখা উচিত। দুদেশের সম্পর্কের অগ্রগতি কোন জায়গায় যাবে, পররাষ্ট্রনীতি যারা করেন, কূটনৈতিক সম্পর্ক যারা দেখেন, তারা আরেকটু যদি সুচারুভাবে, নিপুণভাবে বিষয়টি যদি একটু বিশ্লেষণ করেন, তাহলে এই শ্রেণীর মানুষ যারা আমাদের কলকাতা মহানগরীতে আছে, উত্তরবঙ্গে, আমার তো মনে হয় যে আমাদের রাজ্যের পর্যটন ক্ষেত্রে কিন্তু একটা বড় ধাক্কা কলকাতা শহরের বুকে তো বটেই। তোমরা জানো যারা বাংলাদেশি বহু পর্যটক কিন্তু আমাদের নর্থ বেঙ্গলে বেড়াতে যান। আমরা যদি সুনির্দিষ্টভাবে এই কলেজ স্ট্রিট এবং এই ইফতার বাজার নিয়ে বলি, যে কিরকম সংকট তুমি দেখতে পাচ্ছ? দোকানিরা বলছেন যে এই ইফতারের সময়, এই রমজানের সময় এক একটা দোকানে পার ডে 5,000 10,000 টাকা বিক্রি হতো, সেখানে এখন দিনে 1000 টাকা বিক্রি হচ্ছে কিনা, হবে কিনা, তারা কিন্তু দিনের শেষ না গেলে কিন্তু তারা বলতে পারছে না। এবং কিছু অবাক ব্যাপার, আমরা যেখানটা দাঁড়িয়ে রয়েছি যে ঢাকা মেজবান, চট্টগ্রাম রেস্টুরেন্ট, এই দুটো দোকান বন্ধ, তারা কোনো রকম ভাবে ইফতারের বসা নিয়ে বসেছে, শসা স্যালাড নিয়ে, তারা তরমুজ নিয়ে, পাকা পেঁপে নিয়ে বসেছে। যারা লক্ষ লক্ষ টাকার ব্যবসা করতো, তাহলে বুঝতেই পারছো এরা তো আমাদের দেশের নাগরিক, এরা ভোট দেন, এদের জীবন জীবিকার কথাও তো ভাবতে হবে। সরকার যদি আরেকটু সচেষ্ট হয়, সমস্যাটা কোথায়, কেন সমস্যাটা হচ্ছে, সেই জিনিসটাকে একটু নাড়িয়ে দেখে জিনিসটাকে সমস্যার সমাধানের পথটা খোঁজে, আমার মনে হয় ভারত বাংলাদেশের সম্পর্কটা আগামী দিন আবার একটা সুন্দর এবং পরিশীলিত জায়গায় পৌঁছবে। এবং শুধু তাই নয়, দুদেশের ব্যবসায়ীরা
পর্যটনের লোকেরা সুবিধা হবে এবং সরকারিভাবেও কিন্তু আমাদের অনেক লাভবান হওয়ার জায়গা থাকবে বলে আমার এটা নিজস্ব অভিমত। লাভ লসের কথা যখন তুমি বললে তখন সুনির্দিষ্টভাবে আমি অবাক হচ্ছি যে আমি দুই দেশের নীতি নির্ধারকদের বলবো সাধারণ মানুষের ভিসা বন্ধ রয়েছে কিন্তু ব্যবসা বাণিজ্য তো চলছে, লরির পর লরি বাংলাদেশে মাল ঢুকছে বা অনেক বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক মাল আমাদের ভারতে যেগুলো আসে সে শিপের পর শিপ যাচ্ছে বাংলাদেশে ঢুকছে, রেলওয়ের বিভিন্ন ইয়ার্ডে আমরা দেখেছি বাংলাদেশে পণ্য যাচ্ছে, কিন্তু সামগ্রিক ক্ষুদ্র গোষ্ঠী যে গোষ্ঠী বাংলাদেশি পর্যটকদের ওপর বেঁচে থাকেন এবং বৃহত্তম কলকাতার বিভিন্ন জায়গা উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, দার্জিলিং, আমরা এই যারা বাংলাদেশি পর্যটক নির্ভর ব্যবসা করেন, বিশেষ করে দক্ষিণ ভারতের ট্রেন তুমি তো নিজে দেখেছো, দক্ষিণ ভারতের ট্রেনের রিজার্ভেশন টাফ হয়ে যায় ছিল, কিন্তু এখন কথাটা বলছো যে একটা ব্যবসায়িক সামগ্রিকভাবে লাভের মুখ দেখার জন্য সরকার এখান থেকে ব্যবসা জিনিস পাঠাচ্ছে আর তারা পাঠাচ্ছে, কিন্তু সেটা হচ্ছে বৃহত্তর অংশের মানুষের জন্য, কিন্তু সেখান থেকে সে দেশের মানুষরা সে দেশের বৃহত্তর মানুষের কিন্তু আবেদন যে যখন ভিসা চাইছে তারা যে কোনো বেড়াতে একটা মানুষের বেড়ানোটাও তার কিন্তু জীবনের একটা অনুষঙ্গ, আর চিকিৎসা যেমন একটা অনুষঙ্গ, ব্যবসাও যেমন একটা অনুষঙ্গ, বেড়ানোটাও একটা অনুষঙ্গ। তা মানুষের সেই বেড়ানো ভালো লাগার জায়গাটাকেও কিন্তু গুরুত্ব দেওয়া, প্রাধান্য দেওয়া, অবশ্যই সঠিকভাবে সেটা বিশ্লেষণের মধ্যে দিয়ে সেটা সুচারুভাবে নিরীক্ষণ করে যদি করা যায় সেটা ভালো। এবং শুধু তাই নয়, ব্যবসায়িক তুমি সামগ্রিকভাবে ব্যবসায়িক লাভ যেমন দেখবে, যারা ক্ষুদ্র ব্যবসা করছে, ক্ষুদ্র পরিসরে ব্যবসা করছে, তাদের কথাও তো সরকারের দায় বা দায়িত্বের মধ্যে পড়ে। আমি খুব অবাক হয়েছি একটা জিনিস, আমি আস্তে আস্তে তোমাকে বলছিলাম, আমাদের একজন সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ দাস, আমাদের চিত্র সাংবাদিক, তাকেও বলছিলাম যে এই যে কয়েকটা পেয়ারা বিক্রেতা বসতো এবং বিভিন্ন সিজনাল ফল মার্কেট স্ট্রিটে বসতো, সে তাদের এখন দেখা যাচ্ছে না এবং তাদের স্ট্রিটের দুটো ফুটপাত দোকান ছাড়লেও মার্কেট স্ট্রিটের দুটো ফুটপাতে একটা দোকানের সামনে একটা করে দোকানই থাকতো, সেই বড় দোকানগুলোই তো উঠে গেছে, বড় দোকানই উঠে গেছে, ছোট দোকান থাকবে কোথায়? মার্কেট স্ট্রিটের মতন জায়গায় দিনে 4 বার পরিষ্কার করা হতো কর্পোরেশনের পক্ষ থেকে। এবং পরিবহন ব্যবসাগুলো আমি কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন যে আগে 6টা করে রোজ পরিবহন যেত, এখন সেটা 2টো করে পরিবহন যাচ্ছে এবং যেখানে আগে 45 থেকে 55 জন করে এক একটা বাসে যেত, সেটা এখন 2টো বাসে 30 থেকে 35 জন যাচ্ছে। ধরুন 2টো করে সারাদিনের গাড়ি যায়, তোর মধ্যে ধরুন 30 জন যাত্রী ধরে রাখেন, পার গাড়িতে 30 জন যাত্রী, আসার পর তো ওরকম ধরে রাখেন 22, 24, 25 এরকমই যায়। স্বাভাবিক সময় কিরকম ছিল? স্বাভাবিক সময় তো আমরা 6টা করে গাড়ি ছাড়তাম, একটা চিটাগাঙের গাড়ি যেত, 3টে ডাইরেক্ট ঢাকার গাড়ি যেত, 2টো ট্রানজিট গাড়ি যেত, তাও সিট পাওয়া যেত না, আর এখন 2টো করে গাড়ি যাচ্ছে, ব্যবসার পরিস্থিতি একটু খারাপ। অনেক ব্যবসায়ীরা বলছেন যে ব্যবসা 20 বছর ধরে করতাম, তাকে একটা হোটেল ব্যবসা, একটা হোটেলের মালিক সে বিত্তশালী, কিন্তু তার হোটেল ব্যবসা চালাতে গেলে একটা মোটামুটি 16টা 18টা রুমের হোটেল চালাতে গেলে মিনিমাম সেই হোটেলে 10 থেকে 15 জন কর্মচারী লাগে, তার মেনটেনেন্স লাগে, তার যদি 16টা একটা তুমি তো কথা আমরা তো একদিন সঙ্গে কথা বললাম, তার 18টা রুম, 2টো মাত্র তার রিজার্ভেশন আছে, 18টা স্টাফ, তাদের মাইনে, তাদের থাকা খাওয়া, তাদের মেনটেনেন্স কি করে তারা চালাবে, কি করে চালাবে? একজন ব্যবসায়ী বললেন যে আমার 20 বছরের ব্যবসা, এই যে 8-9 মাসের যা পরিস্থিতি তৈরি হয়েছে, আমাদের নতুন কিছু ব্যবসার কথা ভাবতে হবে এই পরিসর ছেড়ে গিয়ে, সেটা কি সম্ভব? তোমাকে অনেক ধন্যবাদ। আমাদেরও ভাবতে হবে এবং দুই দেশের সরকারকেও ভাবতে হবে, মানুষের মধ্যে সম্পর্ক নিবিড় করতে সরকারি পর্যায়ে উদ্যোগ নেওয়া প্রয়োজন এবং ভিসা একটি বড় চাহিদা এবং ভিসা কিন্তু দুই দেশের দুই গোষ্ঠীর মানুষের মধ্যে, যারা বাংলাদেশ থেকে ভিসা প্রত্যাশী, তারা ভিসা না পেয়ে যেরকম সরকারের প্রতি ক্ষুব্ধ হচ্ছেন ভারত এবং বাংলাদেশের, এবং একই রকমভাবে ভারতীয় যারা ব্যবসায়ী, যারা বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভরশীল, তারাও ভিসা না পাওয়ার ফলে যে বাংলাদেশিরা আসতে পারছেন না, ভিসা না দেওয়ার কারণে যে ভারত সরকার ভিসা না দেওয়ার জন্য যে বাংলাদেশি পর্যটকরা আসতে পারছেন না, সে কারণে কিন্তু ভারত সরকারের উপরেও কিন্তু ভারতীয় ব্যবসায়ীরাও ক্ষুব্ধ হচ্ছেন। এক্ষেত্রে কিন্তু সরকারের প্রতি কিংবা প্রতিবেশী সরকারের প্রতি সাধারণ মানুষের, নাগরিকদের আরও বেশি নেতিবাচক মানসিকতা তৈরি হচ্ছে। তো আমি বলবো যারা আমাদের এই ভিডিওটা দেখবেন, তাদের অবশ্যই আমরা রাষ্ট্রীয় কাঠামো এবং নিরাপত্তার মধ্যেই থাকবো, যে নিরাপত্তা নিশ্চিত করার অবশ্যই আপনারাই দেখবেন। নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে যারা ভিসা আবেদন করছেন, সেই আবেদন নিরীক্ষণ করে, সকলেই তো নিশ্চয়ই সন্ত্রাসবাদী নন, সকলেই তো জঙ্গি নন, সকলেই তো ভারত বিরোধী নন, তো সেক্ষেত্রে সেই খবর তো আপনাদের কাছেও রয়েছে। সুতরাং আপনারা সেরকমভাবে স্পেসিফাইড করে, আপনারা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে তাদের সাধারণ শান্তিপ্রিয় বাংলাদেশি নাগরিকদের আমরা বলবো, প্রস্তাব রাখবো, আবেদন করব সংশ্লিষ্টদের কাছে যে ভিসা প্রক্রিয়াটা আবারও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে ভিসা প্রক্রিয়াটা আমার মনে হয় 8 মাস অনেকটা বেশি অতিক্রান্ত। মধ্য কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না এখানে ব্যবসায়ীদের কিরকম হাহাকার, কিরকম করুণ পরিণতি, তারা কি অবস্থায় রয়েছেন। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা। আমি জানি আজকের আমাদের এই এপিসোড দেখার পর আমার ভারতীয় সহনাগরিক তারা আমাকে ব্যক্তিগত বা আমার বন্ধু সাংবাদিককে ব্যক্তিগত আক্রমণ করবেন। তাতে সত্যিকার অর্থে আমরা সবসময় বরাবরই আগেও বলেছি যে মত প্রকাশের স্বাধীনতা আমার আপনার সকলের সবাই আমরা সাংবিধানিকভাবে সংরক্ষণ করি, এটা আমার ব্যক্তিগত মতামত। আমি মনে করব ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করে, ভারত একটি যুক্তরাষ্ট্রীয় কাঠামো দেশ, এই দেশের প্রত্যেকটি রাজ্যের স্থিতিশীলতা এবং নিরাপত্তা
নিরাপত্তা নিশ্চিত করার পর যদি শান্তিপ্রিয় বাংলাদেশি পর্যটকদের ভিসা দেওয়া কোনো সুযোগ থাকে, আমরা আবেদন করব আমাদের প্রথম কলকাতার পক্ষ থেকে ভিসা ব্যবস্থাপনায় ইতিবাচক উদ্যোগ নিক দিল্লি। অবশ্যই ঢাকার সাধারণ মানুষ বা বাংলাদেশের সাধারণ মানুষ সেই প্রত্যাশা করছে, এবং একই রকম ভাবে ভারতীয় অনেক মানুষই চাইছেন যারা নিরীহ বাংলাদেশি, সাধারণ বাংলাদেশি যারা ভারতকে পছন্দ করেন তাদেরকে ভিসা দেওয়া হোক। তো প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন। আজকে এই প্রাসঙ্গিক প্রসঙ্গে আমরা একটি সংবেদনশীল এবং অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একেবারে $1 বিলিয়ন বিনিয়োগ প্রতিশ্রুতি নিয়ে শেষ হয়েছে ইনভেস্টমেন্ট সামিট 2025। এখন প্রতিশ্রুত এসব বিনিয়োগ নিশ্চিত করতে বিশ্লেষকরা বলছেন বিদেশি বিনিয়োগে আমলাতান্ত্রিক জটিলতা একেবারেই নিরসন করতে হবে। বিনিয়োগকারীদের বার্তা দিতে হবে বাংলাদেশ একটি নিরাপদ ও লাভজনক বিনিয়োগের দেশ। চায়না চেম্বারের মহাসচিব জানালেন, কেবল বিনিয়োগের পরিবেশ উন্নত হলে বর্তমান $3 বিলিয়নের চীনা বিনিয়োগ বেড়ে দাঁড়াতে পারে $9 বিলিয়ন। সেলিম মালিকের রিপোর্ট। স্বৈরাচার শেখ হাসিনা পতন পরবর্তী অস্থির শিল্প খাতে আস্থা পুনরুদ্ধার এবং দেশি বিদেশি নতুন বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ইনভেস্টমেন্ট সামিটের আয়োজন করে বিটা। এতে যোগ দেয় 40টি দেশের 600-ও বেশি দেশি বিদেশি বিনিয়োগকারী। 4 দিনের সম্মেলনে দিনব্যাপী নানা কর্মশালার পাশাপাশি প্রথম 2 দিন বিনিয়োগের সম্ভাবনা সরাসরি পর্যবেক্ষণ করতে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখেন 100-এর বেশি বিনিয়োগকারী। নারায়ণগঞ্জের ইপিজেডে প্রায় 170 কোটি টাকা বিনিয়োগের সম্মত হয় সুইডিশ কোম্পানি লিরম। এছাড়া দেশীয় স্টার্টআপ শপআপ সৌদি আরব থেকে পেয়েছে 1350 কোটি টাকার বিনিয়োগ। আরও প্রায় লক্ষ কোটি টাকার বিদেশি বিনিয়োগ সম্ভাবনা নিয়ে শেষ হয়েছে বিনিয়োগ সম্মেলন। এটাকে সত্যিকারের বিনিয়োগে রূপান্তর করতে এখন কি করণীয় সরকারের? বিশেষ করে যে এখানে যে আমলাতান্ত্রিক জটিলতা, দুর্নীতি এবং একই সঙ্গে ইউটিলিটির যে সমস্যাগুলো আছে সেগুলো আমাদের যত দ্রুত সম্ভব এগুলো সমাধান করতে হবে। জ্বালানির যে সরবরাহ সেগুলো বাড়াতে হবে। আইনগত এবং কার্যক্রমগত পরিচালনায় যে সমস্ত দুর্বলতাগুলো রয়েছে, জটিলতাগুলো রয়েছে, সেইগুলো তারা যাতে ব্যবসায়ীদের সাথে মিলে, ব্যুরোক্রেটসদের সাথে মিলে, গবেষকদের সাথে মিলে এক টেবিলে বসে ধারাবাহিকভাবে কাজ করে 6 থেকে 7 মাসের ভিতরে এগুলোকে চিহ্নিত করে সলিউশন দিয়ে এগুলোকে আইনগতভাবে অর্ডিন্যান্স দিয়ে এগুলোকে পাশ করিয়ে নেওয়া। দেশের সবচেয়ে বড় বিনিয়োগের সম্ভাবনার দেশ চীন। চায়না বাংলাদেশ চেম্বারের মহাসচিব জানালেন, সরকারের ইতিবাচক সাড়া দিলে দেশটির বিনিয়োগ বাড়তে পারে প্রায় 3 গুণ। এই পর্যন্ত রাফলি প্রায় প্রাইভেট সেক্টরে $3 বিলিয়ন মতো ইনভেস্টমেন্ট চায়নার আছে। $3 বিলিয়নকে আমরা আপ টু $9 বিলিয়ন কিন্তু নিয়ে যেতে পারি, যদি আমরা এই বিনিয়োগের পূর্ব শর্ত যেগুলো আছে সেগুলোকে আমরা পূরণ করতে পারি। তবে আয়োজক সংস্থা বিডা জানিয়েছে বিনিয়োগ আসবে 2 বছরের মধ্যে। তৈরি হচ্ছে রোডম্যাপ। 18 থেকে 24 মাসের একটা রোডম্যাপ আমরা বানিয়ে ফেলবো এদেরকে নিয়ে, যাতে করে এর পরের বার যখন যদি এরা আবার আসে এই ইন্টারেস্টের স্টেপ নিয়ে কথা হবে না, এটা হচ্ছে পরের যে কোনো একটি ধাপ নিয়ে, যে ওদের এখন এন্ট্রি করতে বা অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট করতে আর কি সহযোগিতা লাগবে। সামিট থেকে পাওয়া $1 বিলিয়ন বিনিয়োগ প্রতিশ্রুতি দেশের শিল্প খাতকে আর উজ্জীবিত করবে। তৈরি হবে নতুন কর্মসংস্থান। ব্যবসায়ী বিশ্লেষকরা বলছেন, এখন দরকার স্বচ্ছ নীতি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর দ্রুত বাস্তবায়ন। তাহলে বদলে যাবে দেশের অর্থনীতির গতিপথ। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। আসসালামু আলাইকুম। ট্রান্সশিপমেন্ট মুখস্থ করছি ভাই, আর ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে ভারত। এখন কি হবে আমাদের? মানুষ বলছেন গরু হারাইলে গৌরে মা ডাকে, ওই অবস্থা হয়েছে তাদের। দেখেন, আমি যদি আপনাকে বলি নেন, আপনি বলবেন দেন। আমি যদি বলি নে, আপনি বলবেন দে। আমি যদি বলি নে বেটা, আপনি বলবেন দে বেটা। আমি যা বলবো আপনি তো তাই বলবেন। ওনাদেরকে তো আমরা সাবধান করছি যে ভাই উনাকে কথা বলতে দিয়েন না, উনাকে চুপ থাকতে বলেন। আমরা পাশাপাশি ভালো সম্পর্ক রাখতে চাই, কিন্তু উনার মুখ বন্ধ করতে পারলো না। অডিও কলে দেশ চালাইতেছে, এখনো প্রধানমন্ত্রী দাবি করে অডিও কলে দেশ চালায়। হ্যাঁ, এখন এই দেশের ভাগ্যটা এমন হয়েছে, কেউ অডিও কলে দেশ চালায়, কেউ ভিডিও কলে দেশ চালায়। কি রে ভাই, এটা কি এই দেশের ভাগ্য? না না না, এই দেশের ভাগ্য এমন হইতে পারে না। দেখেন, অনেকে বলতেছে বাণিজ্য যুদ্ধ আরম্ভ হয়ে গেছে ভারতের সাথে বাংলাদেশের। না ভাই, এগুলা ভুয়া কথা, এগুলা ভুয়া কথা। এই যে ট্রান্সশিপমেন্ট যেটা বন্ধ করলো, এটা কি? এইটার ব্যাপারটা হইলো কি জানেন? ধরেন আমাদের এখানে প্রচুর আলু হয়েছে, এবার আমরা 50 ট্রাক আলু পাঠাইতে চাই নেপাল অথবা ভুটানে। এটা আমরা আমাদের সীমান্তে পাঠাবো। আমাদের এই 50টা ট্রাক দিয়া ওইখানে ভারতের 50টা ট্রাকের মধ্যে ওই প্রোডাক্টটা উঠায় ওরা পৌঁছায় দিবে। এই হলো ট্রান্সশিপমেন্ট ব্যবসা, বুঝছেন? কিন্তু ওরা কি ভারতের আলু পাঠানো বন্ধ করছে বা ভুটানে কিছু পাঠানো বন্ধ করছে? না ভাই, পুরাটা বন্ধ করে নাই। ভালো করে নিউজটা শুনেন।
ভারতের মিডিয়া যেভাবে নিউজ করে, নিউজ তো না, মনে হয় যে নাটক, বুঝছেন? আজকাল মানুষ নাটক দেখে না তো, ভারতের নিউজ দেখে। ওইটা একটা বিরাট বিনোদন। তো ওরা যেভাবে বলতেছে সব বন্ধ করে দিছে, বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে গেছে। না, ভুটান এবং নেপালে কোনো প্রোডাক্ট পাঠাইবার রাস্তা এখনো বন্ধ হয়নি। ওরা কি বন্ধ করছে জানেন? ওদের টার্গেট আমাদের গার্মেন্টস। আমাদের গার্মেন্টস এর অনেক প্রোডাক্ট এই চিটাগাং, এই মোংলা থেকে কলকাতা যায়, কলকাতা থেকে ওদের এখানে ট্রাকে কইরা দিল্লিতে যায়, দিল্লি থেকে কার্গো বিমানে কইরা বিভিন্ন দেশে যায়। ওরা এখন বলতে চাইছে যে আমাদের দিল্লি এয়ারপোর্ট জাম হয়ে গেছে, চারদিক থেকে প্রোডাক্ট আইতেছে, আমাদের কার্গো বিমান এতটা নাই, এই মুহূর্তে তোমাদের সঙ্গে আমরা এই বাণিজ্যটা করতে পারবো না। নেপাল আর ভুটান না কিন্তু পুরোটা বন্ধ করে নাই, মানে একরকম একটা হুমকি দিল যে দেখো আমরা কি করতে পারি। আর ওইটা নিয়েই ভারতের মিডিয়া লাফালাফি, নাচানাচি, সব লাফালাফি বন্ধ হয়ে যাবে। একটা দুয়ার বন্ধ হবে, 10টা দুয়ার খুলবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বসে রয়েছে চেয়ারে। কি বাণিজ্য যুদ্ধ করবেন? এই রোজাতে প্রমাণ হয়ে গেছে বাণিজ্য যুদ্ধে আমরা জয় হয়ে গেছি। আপনারা একটা দুয়ার বন্ধ করবেন, 10টা দুয়ার খুলে যাবে। দিল্লি হয়েই যাইতে হবে কেন? আমাদের গার্মেন্টসের প্রোডাক্ট মালদ্বীপ হয়ে যাইতে পারে না? আমরা সেই ব্যবস্থা করবো। একটা দুয়ার খুলবেন, 10টা দুয়ার খুলে যাবে। মূল ঘটনাটা খুলে বলুন, তাইলে বুঝতে পারবেন কেন ওনারা এই বাণিজ্য যুদ্ধে নামছে। ঘোড়ার ডিমের বাণিজ্য যুদ্ধ। দেখেন আমাদের মোংলা পোর্ট তারা ব্যবহার করতো, গত 15-16 বছর ব্যবহার করে আসছে। এইটা ইউনূস স্যার বন্ধ করে, এটা চীনের হাতে দিয়ে খাইলো একটা উস্টা। এই উস্টার রিয়াকশন কিন্তু এটা ওষুধের রিয়াকশন হয়েছে একটু দেরিতে। আবার শুনেন আরেকটা ঘটনা আছে, এই যে আমাদের মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্র আছে না, এই বিদ্যুৎ প্রকল্প চলে কি দিয়া? কয়লা দিয়া। কিন্তু আমাদের এই কয়লা আনা হয় কোথা থেকে? ভারত থেকে। কিন্তু আমাদের এই কয়লা আনার জন্য কি করতে হয়? একটা টেন্ডার দিতে। আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশ ভারত এই ব্যবসায়ী পরিস্থিতি নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।